ইনভেস্টমেন্টকে ওনারা কিভাবে দেখছেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কিভাবে দেখছেন, ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে। আমরা একজন লোকাল ইনভেস্টরের কথাও শুনবো, একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি, উনি বক্তৃতা রাখবেন, আমাদের অ্যাপেক্সের নাসিম মনসুর ভাই। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে বাংলাদেশি যারা লোকাল বিনিয়োগকারী, তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার, আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে। তো তাদের যেই ভিউটা, তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন, কিভাবে ওনাদেরকে আমরা আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি, সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনবো। এছাড়া আমরা প্রধান অতিথি যখন থাকবেন সেই সময় আমরা 5টি অ্যাওয়ার্ড দিব। আমরা আগেরবার বলেছিলাম অ্যাওয়ার্ডের নাম্বারটা একটু কম ছিল, বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে, আমরা 5 জনকে সম্মানিত করব, কোম্পানি বা ইন্ডিভিজুয়াল। তো প্রথমটা হচ্ছে একজন লোকাল ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, তার সাথে একজন ফরেন ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, ইএসজি বা সাস্টেইনেবিলিটি সাইডে কন্ট্রিবিউশনের জন্য আমরা একটা সংস্থাকে সম্মানিত করব, আর সবশেষে আমরা অ্যাওয়ার্ড দিব হচ্ছে ইনোভেশনের জন্য, একটা কোম্পানি যারা খুব ইনোভেটিভ কিছু একটা করেছে তাদেরকেও আমরা আলাদা করে সম্মানিত করবো। সো এই 4টা করব। আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন, 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন, বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে, বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। তো সেই এসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে, ওরকম একজন ভদ্রলোককে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা এমওইউ সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। এমওইউ সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আরও বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার ল নিয়ে আমরা আপনারা দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেবার লর ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা মনে করি যে এখানে আসলে সরকার, ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে, এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। সেটা নিয়েও আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরও ডিটেইল জানাতে পারবো। আর ফাইনালি আমি যেটা বলবো যে মিডিয়ার জন্য আমরা যথেষ্ট ভাবেই কেটার করার চেষ্টা করছি কীভাবে আপনাদেরকে বেস্ট অ্যাক্সেসটা দেওয়া সম্ভব হয়। একটা মিডিয়া কর্নার থাকবে, তো যখন এই মেইন প্রোগ্রামগুলো হতে থাকবে সারাদিন ধরেই তো অনেকগুলো প্রোগ্রাম চলবে, ওই ভেন্যুতে একটা মিডিয়া কর্নার থাকবে। তো যারা আপনারা ওখানে যাবেন তারা ওই সময়ে যদি কোনো বিনিয়োগকারীকে বা আলাদা করে কাউকে ইন্টারভিউ করতে চান বা কারোর সাথে কথা বলতে চান, তাহলে আপনারা মিডিয়া কর্নারটা ইউজ করে সেই জিনিসটা করতে পারেন। সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে ফুললি দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমার আসলে তেমন বড় কিছু বলার নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নিতে চাই। তার আগে আমি লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলে নিই, আমি জানি এই প্রশ্নটা আসবে, সো এটা নিয়ে আমি একটু আগে কথা বলে নিই। সেটা হচ্ছে যে গতকালকে অলরেডি আমরা একটা সম্মান সম্মেলন করেছি যে আমেরিকার যেই ট্যারিফ রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে। তো অনেকেরই ধারণা যে এটার সাথে আসলে ইনভেস্টমেন্ট সামিট কীভাবে রিলেটেড, ইনভেস্টমেন্ট সামিটের ঠিক আগে এরকম একটা ইনসিডেন্ট হলো, তাতে আমরা এটার ব্যাপারে কী মনে করছি। তা আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি আই সি দ্য গ্লাস হাফ ফুল, এই কারণে যে আসলে আপনি যদি ওনাদের যেই পয়েন্ট অফ ভিউটা থেকে ওনারা আসছেন, ইউএসটিআরের একটা রিপোর্ট আছে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআরের একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন। তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে, যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম, আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়।
তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সো তাদের ডিরেকশন অফ ট্রাভেলটা যেদিকে হবে আমাদেরটাও মোস্ট লাইকলি সেদিকেই হবে। সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ঠিক 4 দিন আগে হঠাৎ করে একটা ইউএসের চেঞ্জ ইন পলিসি আমাদের জন্য কি মেজরলি নেগেটিভ হয়ে গেল কিনা। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে ইটস এ গুড সিগন্যাল। আমরা এটাকে ব্যবহার করে, আমরা এটার অপরচুনিটিটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশে। ধন্যবাদ। আমাদের দেশে বেশি সময় ধরে পরিস্থিতি চলছে, উচ্চমূল্যবৃদ্ধির কারণে আমাদের সুদের হারও বেশি। এখন হলো যে বিশ্বমূল্য কি বলে ট্রাম্পের সুদবৃদ্ধির কারণে বিশ্বমূল্য একটা সংখ্যা রয়েছে, সারা বিশ্বে মূল্যবৃদ্ধি আরো বাংলাদেশের মধ্যে বাড়বে। তো এইরকম পরিস্থিতিতে উচ্চ সুদের হার, উচ্চ মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে কতটা মানে সুখকর হবে বা বিনিয়োগকারীরা কতটা শক্তি বোধ করবে। আরেকটা বিষয় হলো যে দেখেন, আপনাকে এটাকে একটা গেম অফ চেসের মতো করে চিন্তা করতে হবে। বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি দেখার কিছু নাই। আমার যদি একজন লেটসে আমি চায়নার এক্সাম্পল দিই, আমার যে চাইনিজ ইনভেস্টার যে বাংলাদেশকে কনসিডার করছে, সে মনে করছে যে বাংলাদেশে সুদের হার বেড়ে যাবে, বাংলাদেশে মূল্যস্ফীতি হবে। গ্লোবাল কোনো ম্যাক্রো ইকোনমিক ইফেক্ট পৃথিবীর সবগুলো দেশকে ইকুয়ালি ইফেক্ট করবে। সো ট্রাম্পের, ফর এক্সাম্পল ডোনাল্ড ট্রাম্পের যে নতুন পলিসি বা উনি যেই ডিক্লারেশনটা দিয়েছেন, এটা যদি এক্সিকিউটেড হয় তাহলে কিন্তু শুধু বাংলাদেশ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাবে বা সুদের হারের ভিতর দিয়ে যাবে তা না, সবাই যাবে। সো ইট ইজ অলওয়েজ এ রিলেটিভ কম্প্যারিজন। এটা কিন্তু এমন না যে শুধু বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে হবে। তো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি না যে এই স্পেসিফিক ইনসিডেন্টটা বাংলাদেশের রিলেটিভ কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে কোনো মেজর ইফেক্ট করতে পারে। সমগ্র পৃথিবী যদি একটা ইনফ্লেশনারি প্রেশারের ভিতর দিয়ে যায় এই পলিসির কারণে, সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য ইন্ডিপেন্ডেন্টলি এটা অনেক বেশি ডেট্রিমেন্টাল হবে রিলেটিভ টু রেস্ট অফ দ্য গ্লোব। হ্যালো, আমি দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে শোনা যাচ্ছিল যে এবারের সামিটে এক ধরনের চমক একটা করে আসি। প্রথমত হচ্ছে যে ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দেইনি। আসলে উনি একজন, তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে, ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা আসলে ওভারনাইট, আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম, এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না। ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে 9 তারিখে আমরা স্টার্লিংয়ের ডেমো ডে বলছি। সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে। ইন্টারকন্টিনেন্টালের স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটার আমরা আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকের থ্রুতে পাওয়ার করা হবে। তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টারলিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। স্টারলিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন। আপনারা শুনেছেন যে গত মাসের 29 তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেইনে। তারপরে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওনাদের বিডার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএসও লাইসেন্স নেওয়া, ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন। তো আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স, অবভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন। তাতে আর আমাদের সাইড থেকে যেই কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের একটু সময় লাগতে পারে, বা ওনারা যদি এখানে কি মডেলে অপারেট করবেন, ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন। বাট ইন থিওরি দে শুড বি রেডি টু গো ভেরি সুন। পার্বত্য চট্টগ্রামের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন, আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট এখনকার যুগে ইটস আ রাইট। আমাদের সবাইকেই এই রাইটটা দেওয়া উচিত। তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক, কুড়িগ্রাম হোক, যেখানেই হোক, একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক, সবার জন্যই এই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি।
তো আমরা এটা সবার জন্য সেই জন্যই ওপেন করে দিতে চাই, ঠিক যেভাবে আমরা পানি খাই, আমরা শ্বাস নিতে পারি, আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট ওয়ার্ল্ড ইজ নেসেসিটি। তো সেটাই আমাদের পারপাস। তো সেই পারপাসের উপর বেস করেই আমরা এনজিওসি পলিসিটাকে রোল আউট করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। এগুলা থেকে কোনো আউটপুট এসেছে কিনা আমি পিছের গল্পে আসলে যেতে চাই না। আই এম মোর কিন অন 5ই আগস্টের পরের কথাবার্তা নিয়ে আমরা কথা বলি, আমি পিছের কোনো ডিসকাশন করে খালি সময় নষ্ট করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে এবার কারা আসবেন, সরি আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি প্রশ্নটা মনে হয় মিস করে গেছি, যে বড় কোম্পানি কারা আসবেন। আমাদের কিছু বেশ বড় বড় বায়ার আসবেন। আমরা বলেছি আগে যে জারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার। জিওডানো বলে একটা কোম্পানি আছে, তারাও একটা বড় রিটেলার, তারা আসবেন। আমরা স্যামসাংয়ের খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন। আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ফান্ড করেন, সেখানে অনেক বড় বড় বেশ কিছু ভিসির ওনাররা আসবেন। সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। সো দি পুল ইজ ভেরি স্ট্রং। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সামিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যেই ব্যবসা করার যে ডিফিকাল্টি, ইজ অফ ডুইং বিজনেস, সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। আমরা যেখানে আছি, ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই, 10 বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে, তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না। তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না? যদি আমরা ট্যাক্স ব্রেক দিই 10 বছরের 12 বছরের, লোকজনের তো ট্যাক্স দিতে হবে না। ইনভেস্টমেন্ট হয় না কারণ একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন, তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কিনা, বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে, সেই বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কিনা, ইউটিলিটি সার্ভিসেস পাবেন কিনা, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি ওনাদেরকে দিতে পারি না। কারণ হচ্ছে আমাদের এইসব বিভিন্ন কেসে আমাদের নিজেদেরই কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি, রাইট ন্যারেটিভটা সেট করি, তাহলে এই পাইপলাইনটা ওভারটাইম বিল্ড করবে। বিরাট একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তো আমার পার্সোনাল, আমি ব্যাংক থেকে এসেছি, আপনাদেরকে আমি আগে বলেছি, আমার পার্সোনাল ভিউ হতো যে যখনই যে কোনো অর্গানাইজেশন যারা বিনিয়োগ নিয়ে কাজ করবে, যাদের একটা পোটেনশিয়াল একটা ইনভেস্টর পুল আছে, তাদের তো একটা বেসিক লিস্ট থাকার কথা, যে আমি আজকে বলবো যে আগামী 2 থেকে 3 বছর এই 30টা 50টা বা 100টা কোম্পানিকে আমি ট্র্যাক করব, কারণ ওনারা বলেছিলেন ওনারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড। তো ওনারা আসলে তারপরে কি করছেন, ওনাদেরকে আর আমি কীভাবে সাহায্য করতে পারি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য, এরকম কোনো ট্র্যাকার বা পাইপলাইন কিন্তু বিরাতে নাই এই মুহূর্তে। সো এগুলো খুবই এলিমেন্টারি ফাউন্ডেশনাল জিনিসপত্র, এইসব জিনিস আমরা এতদিন করে আসি না, এগুলোকে আমাদের এই ফাউন্ডেশনাল জিনিসগুলোকে দাঁড় করাতে হবে। তো এই সামিটটা যখন আমরা করবো, এখান থেকে যেই ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কী করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। ধন্যবাদ। আমি যদি ক্যাটাগরিক্যালি এটাকে আরও ক্রিস্টালাইজ করার চেষ্টা করি, তাহলে মেইন সমস্যাটা আমাদের গ্যাস সাপ্লাইটা। তো বাংলাদেশের টোটাল গ্যাস সাপ্লাইয়ের 50% আমরা নিজেরা এক্সট্র্যাক্ট করি, আর বাকি 50% আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো আপনারা রিসেন্টলি দেখেছেন, এবং তার ইম্পোর্ট করা গ্যাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা ফেস করেছি, যেহেতু আমাদের একটা ডলার ক্রাইসিস ছিল, একটা ফরেন কারেন্সি ক্রাইসিস ছিল। সেই ক্রাইসিসটার কারণে অনেক সময় আমরা পেমেন্ট করতে পারিনি। পেমেন্ট করতে না পারার কারণে আমাদের একটা রেপুটেশনাল ইস্যু হয়ে গেছিলো, যেই কারণে আমরা যখন নতুন কার্গো জন্য সাপ্লায়ার কন্ট্রাক্টের জন্য যখন আমরা আরএফপি করছি, তখন আমরা আসলে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির কার্গো পাচ্ছিলাম না। তো এখন আপনারা দেখেছেন যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে চলে এসেছে, টু দ্য পয়েন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলছেন যে ওনারা আসলে হয়তো আইএমএফ ফান্ডিংটা নাও লাগতে পারে আমাদের এই স্টেবিলিটির জন্য। তো যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে
আমরা অনেকগুলো লং টার্ম কন্ট্রাক্ট করেছিলাম, আগেই করা হয়েছিল এগুলো, আসলে আমি ক্রেডিট নিব না, এটা আগে সরকারের সময় করা হয়েছিল, যেগুলো সবগুলো ইন এফেক্ট হবে হচ্ছে জানুয়ারি 2026 থেকে। তো 2026 জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের একটু আসলে প্রেশারটা এমনিই কমে যাবে, ন্যাচারালি কমে যাবে। ন্যাচারালি কমে যাওয়ার উপরে আমি আবারও ইয়েস ট্রেডের পয়েন্টটাতে ফেরত আসি। আমরা কিন্তু গতকালকে আপনারা সংবাদ সম্মেলনে শুনেছেন যে আমরা ফেব্রুয়ারি থেকে আসলে আমেরিকার সাথে কথা বলছি যে কীভাবে আমরা ট্রেড ইমব্যালেন্সটা কমাতে পারি। একটা বড় টপিক আমাদের ট্রেড ইমব্যালেন্স কমানোর হচ্ছে গিয়ে এনার্জি। সো ওনারা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ডিসিশন নিয়েছেন যে ওনারা এলএনজি আবার এক্সপোর্ট করবেন। তো সেই ব্যাপারে আমরা অলরেডি আমেরিকার সাথে কথা বলছি। সো আমাদের জন্য একটা নতুন সোর্স অফ এনার্জি তৈরি হয়েছে, জিসিসি মার্কেট, যে গালফ মার্কেটগুলোর বাইরে আমেরিকা আরেকটা মার্কেট হিসেবে। তো আমরা যদি ওই মার্কেটটাকেও ভালোভাবে ট্যাপ করতে পারি, আমার ধারণা যে এনার্জি সাপ্লাইয়ের এই যে ক্রাইসিসটা আছে বা একটা শর্টেজ আছে, সেই শর্টেজটাকে আমরা রিকভার করতে পারবো। রিকভার করতে পারলে আমার মনে হয় না যে এটা নিয়ে সমস্যা হবে। আর ফাইনালি পলিসিগত আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন, আমার ধারণা সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই ফর এনার্জি। অনেক দেশই এটা করেছে, মালয়েশিয়াতে যেরকম এনার্জি সাপ্লাই ফর ইন্ডাস্ট্রি, এটাকে কিন্তু রিং ফেন্স করা আছে, ওটাকে সরকার গ্যারান্টি করে। কনজিউমারের জন্য যে গ্যাস সাপ্লাই, সেই গ্যাস সাপ্লাইটার ক্ষেত্রে লোকজন এলপিজি গ্যাস ইউজ করে, সিলিন্ডার ইউজ করে, বাট মেইন পাইপলাইনে যে গ্যাস সাপ্লাইটা হয়, যেটা হেভি প্রেশার গ্যাস, সেটা ইন্ডাস্ট্রির জন্য গ্যারান্টিড করা থাকে। তো আমাদের ক্ষেত্রেও আসলে ইভেনচুয়ালি সেই ডিরেকশনে চলে যেতে হবে আমাদেরকে, যে ক্লাসিক কনজিউমার যে গ্যাস ইউজ করে রান্না করার জন্য, তার কিন্তু হেভি প্রেশারের গ্যাসের দরকার নেই, কিন্তু সে রান্না করার জন্য তাকে যে ইনগ্রেডিয়েন্ট কিনতে হবে, সেই ইনগ্রেডিয়েন্ট আসবে যখন সে বেতনটা পাবে, আর তখনই সে বেতনটা পাবে যখন ইন্ডাস্ট্রিটা চলবে। তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসকে আমাদেরকে ডেফিনেটলি প্রায়োরিটাইজ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই অফ এনার্জিটাকে প্রায়োরিটাইজ করে তারপরে বাকি স্পেসটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে। থ্যাংক ইউ। আস্তে আস্তে আমরা একটা মেয়েদের গত 8 মাসে প্রতি বিনিয়োগের নাম্বারটা প্রতি কোয়ার্টারলি পাবলিশ করা হয়, হ্যাঁ, এবং কোয়ার্টারলি পাবলিশ করা হয়। আপনি যদি একদম অ্যাবসলিউট বিনিয়োগের নাম্বারটা জানতে চান, সেই নাম্বারটা পাবলিশ করে সেন্ট্রাল ব্যাংক। কারণ আমাদের যে বিনিয়োগের যে ক্যালকুলেশন মেথোডোলজি, সেটা নিয়েও আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে, পার্সোনাল ভিউ আছে, বাট আমি অত টেকনিক্যাল ডিটেলে আজকে যাব না। বিনিয়োগের যে 3টা মেইন অ্যাভিনিউ আছে, যেটাকে আমরা গ্রস ইনভেস্টমেন্ট বলি, সেই গ্রস ইনভেস্টমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে আপনার যে এডিশনাল লোন নিই আমরা, ফরেন কারেন্সি ফাইন্যান্সিং নিই, সেটাকেও আমরা বিনিয়োগ হিসেবে দেখাই। আমরা যেই ক্যাপিটাল যেটা প্রফিট করেন, রিইনভেস্টেড ক্যাপিটাল বলা হয় এটাকে, যে একটা কোম্পানি বাংলাদেশে প্রফিট করেছে, বিদেশি কোম্পানি, সে ওই প্রফিটটা আবার ইনভেস্ট করেছে তার ব্যবসাতে, সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি। আর জেনুইন যেটা ইকুইটি হিসেবে ঢুকে বিদেশ থেকে, সেটাকেও আমরা এফডিআই হিসেবে ধরি। তো এটার মধ্যে আসলে হাই কোয়ালিটি এফডিআই হচ্ছে লাস্টেরটা, যেটা ইকুইটি হিসেবে শেয়ার হোল্ডিং হিসেবে বাইরে থেকে ঢুকেছে। বাকি দুইটা কিন্তু হাই কোয়ালিটি, ওগুলো অনেকগুলো বের হয়ে যেতে পারে, অনেকে জোর করে করছেন কারণ আমরা রিপ্যাট্রিয়েট করতে দিচ্ছি না বলে, ডলার ক্রাইসিসের কারণে। তো এই ব্রেকডাউনটা টেকনিক্যালি একটা ইস্যু, যেটা নিয়ে আমরা সেন্ট্রাল ব্যাংকের সাথে এই মুহূর্তে কাজ করছি। নাম্বারগুলোকে রিভাইজ করতে হবে, যে নাম্বারগুলো আমরা প্রিভিয়াসলি যেগুলোকে আসলে বেঞ্চমার্ক ধরে এসেছি, আমি পার্সোনালি মনে করি না সেগুলো রাইট নাম্বার। আপনার স্পেসিফিক কোয়েশ্চেনটার আনসার দেওয়ার জন্য যেটা বলতে হবে আমাকে, সেটা হচ্ছে যে আপনাকে অল্প কিছুদিন ওয়েট করতে হবে, কারণ ফার্স্ট কোয়ার্টারের নাম্বারটা এখনও আসলে পাবলিশ হয়নি। নাম্বার পাবলিশ হতে প্রায় 1-1.5 মাস সময় লেগে যায় সেন্ট্রাল ব্যাংকের। সো আমরা হয়তো এই এপ্রিলের মাঝামাঝি কোনো একটা সময় গিয়ে ফার্স্ট কোয়ার্টার এন্ড অফ মার্চের নাম্বারটা পেয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাংকিং সিস্টেমের যেই ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা আপনি যদি ফিল্টার করার চেষ্টা করেন, দেখবেন যে বাংলাদেশের টপ কিছু ব্যাংক আছে যারা এই লাস্ট কোয়ার্টারে রেকর্ড প্রফিট ঘোষণা করেছেন। বাংলাদেশের লোকাল ব্যাংকের মধ্যে মনে হয় 5টা ব্যাংক প্রথমবারের মতো কত হাজার কোটি টাকার উপরে একটা প্রফিট ঘোষণা করেছেন, ওনারা ওই ক্লাবে ঢুকেছেন। সো এমন কিন্তু না যে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি লস করছে। যারা ভালো ব্যাংক তারা অনেক প্রফিট করছে, যারা দুর্বল ব্যাংক তারা অনেক লস করছে। সো আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। টপ টিয়ার ব্যাংকরা সবসময় টপ টিয়ার কাস্টমারদের জন্য দে আর ভেরি রেডি টু ডু এনিথিং, এবং সেটাই আমি সবসময় দেখে এসেছি যে লিকুইডিটি পয়েন্ট অফ ভিউ থেকে যারা ভালো কোয়ালিটির বিনিয়োগকারী, তাদের আসলে ফাইন্যান্সিং নিয়ে কখনো ঝামেলা করতে হয় না। আমার মনে হয় না যে বাংলাদেশের লোকাল মার্কেটে, ক্রেডিট মার্কেটে বিনিয়োগ মানে লিকুইডিটির এরকম ইস্যু আছে ডোমেস্টিক মার্কেটে, যে একজন ভালো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে এসে আসলে লোন পাওয়ার অভাবে উনি বাংলাদেশে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারবেন না। এটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি খুবই অল্প। আপনি যদি আমাদের হিস্ট্রিটা দেখেন, লাস্ট 50 বছরে যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী এসেছেন, আমি অনেকেরই নাম বলতে পারি। ধরেন আমরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কথা বলি, আমরা ইউনিলিভারের কথা বলি, আমরা গ্রামীণ ফোনের কথা বলি, আমরা লাফার্জ হোলসিমের কথা বলি।
যারা বাংলাদেশে এসেছেন তারা গ্লোবালি যেই রেটে প্রফিট করেন আর বাংলাদেশে ওনারা যেই রেটে প্রফিট করেন, এটার পার্থক্য কিন্তু অনেক। বাংলাদেশের রিস্ক প্রোফাইল ইজ হায়ার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিটার্ন প্রোফাইল ইজ অলসো ভেরি হাই। বাংলাদেশে ব্যবসা করা কঠিন, কিন্তু বাংলাদেশে যদি কেউ ভালো ব্যবসা করতে পারে সে আবার ওই গ্লোবাল স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেশি প্রফিট নিয়ে বাংলাদেশ থেকে আসলে আউটরান করতে পারে বাকি ওনার কম্পিটিটরদেরকে। সো এবং যেইসব ইন্ডাস্ট্রিতে বিদেশি ইনভেস্টাররা এসেছেন তারা কিন্তু সেই সব ইন্ডাস্ট্রি ডমিনেট করেন ইনফ্যাক্ট আমাদের ক্ষেত্রে। সো আমি একদমই মনে করি না যে ভালো কোয়ালিটি ইনভেস্টর যারা বাংলাদেশে আসতে চান তারা ব্যাংকিং ক্রাইসিসের কারণে আমাদের যেই মানে যারা দুর্বল ব্যাংক তারা যে ডিফিকাল্ট টাইমটা ফেস করছে সেটার কারণে ওনারা লিকুইডিটি পাবেন না। আমার ধারণা ওনারা খুব ইজিলি লিকুইডিটি ম্যানেজ করতে পারবেন। মাইক এবং এনসিপি, তো এই বিএনপি জামাত এনসিপি ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে ওনাদের রেপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে, ইনঅগ্রাল সেশনেও থাকবে এবং তারপরে ওনাদেরকে আমরা একটা ব্রেকআউট রুমের ব্যবস্থা করে দিয়েছি, একটা মিটিং রুমের ব্যবস্থা করে দিয়েছি, ওখানে ওনাদের লোকজন থাকবেন। আমরা ইনভেস্টরদেরকেও ওনাদের নাম বলে দিয়েছিলাম, অপশন দিয়েছিলাম যে ওনারা যদি বাইল্যাটারালি ওনাদের সাথে দেখা করতে চান তাহলে ওনারা দেখা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা ওই মিটিংগুলোও আসলে সেট আপ করে দেওয়ার চেষ্টা করছি। আমি যতদূর শুনেছি ওনাদের কাছ থেকে পেরিফেরালি, সেটা হচ্ছে যে ওনারা নিজেরা একটা ভিউ নিয়ে আসছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন বা পলিটিক্যাল গভর্নমেন্টে যদি ওনারা অংশ হন তাহলে ওনারা বিনিয়োগ ব্যবস্থাকে কিভাবে দেখছেন, ওনারা আর কি রিফর্ম করবেন বা এখন যে রিফর্মগুলো হচ্ছে এগুলোকে ওনারা কতটা সাপোর্ট করেন এবং বিনিয়োগকে ওনারা কতটুকু প্রাধান্য দেন, এইসব ব্যাপারে ওনারা নিজেদের একটা কমেন্ট্রি তৈরি করেছেন। সেই কমেন্ট্রিগুলো ওনারা ইনভেস্টরদেরকে শেয়ার করবেন। যেই কারণে আমরা এটা করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে ইনভেস্টররা পলিটিক্যাল কন্টিনিউইটি ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন রেজ করে অনেক সময়, যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা ধরেন 20টা রিফর্ম করে গেলাম, যে 20টা রিফর্ম আবার যদি পরের সরকার এসে ওই রিফর্মগুলোকে আবার উল্টা দিকে ফেরত নিয়ে যায় তাহলে তো আসলে বিনিয়োগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। তো আমরা এটাই আসলে প্রুফ করার চেষ্টা করছি যে আমরা আসলে ওনাদের সাথে একসাথেই কাজ করছি এবং ওনাদের কনসেন্ট আছে এবং ওনারাও মনে করেন সবার জন্যই আসলে বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করাটা ইম্পর্টেন্ট। সো ওনারাও ওই সাপোর্টটা আমাদেরকে দিচ্ছেন এবং ভবিষ্যতেও বিনিয়োগকারীদেরকে দিবেন। এই পারপাসটাই আমরা আসলে ফুলফিল করার চেষ্টা করছি। আমরা খুব ভালো সাড়া পেয়েছি পলিটিক্যাল পার্টিগুলো থেকে। সো ওনাদের সবাইকে ধন্যবাদ এবং ওনাদেরকে আমরা মনে করি যে এই সামিটটা, কিন্তু আমি আগেও বলেছি সামিটটা আসলে যদিও বলা হচ্ছে বিডা অর্গানাইজ করা, বাট আই জেনুইনলি ফিল যে এই সামিটটা আসলে বিডা একা করেনি। অবভিয়াসলি বেজা ইনভলভড, আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কনসালটেন্ট তারা ইনভলভ, তারা ছোটো ছোটো পার্ট অর্গানাইজ করছেন এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে প্রাইভেট সেক্টর এবং এই পলিটিক্যাল আউটফিট ওনারা সবাইও কিন্তু আমাদেরকে সময় সময় বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন, বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে পুরো জিনিসটা অর্গানাইজ করতে হেল্প করেছেন। সো এই সামিটটা আসলে শুধু যদিও বিডার লোগোটা যাচ্ছে, বাট আমি জেনুইনলি ফিল করি যেটা আমাদের দেশের একটা কালেকটিভ এফোর্ট টু শোকেস দি ইনভেস্টার্স। থ্যাংক ইউ। আজিজ ধন্যবাদ। দেখেন আমাদের সামিটের এইবারে সবচেয়ে আমার মতে সবচেয়ে ইউনিক ফিচারটা হচ্ছে যে এই সামিটে ওয়ান ওয়ে বক্তৃতা খুব কম। আমরা আসলে স্টেজে দাঁড়িয়ে বেশি কথাবার্তা বলতে চাই না, আমাদেরকে একেবারেই না করলেই না ততটুকুই করা হয়েছে। বাট সামিট কিন্তু 4 দিনের সামিটকে যদি আপনি ডাইসেক্ট করার চেষ্টা করেন, প্রথম 2 দিন হচ্ছে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলাদেশের যেখানে ওনারা ফ্যাক্টরি করতে পারবেন এরকম সাইট ভিজিট করছেন। হ্যাঁ, সো আগামীকালকে ওনারা চিটাগং যাচ্ছেন, মিরেশ্বরায় যাচ্ছেন, পরশু দিন ওনারা 2500 যাচ্ছেন। এগুলো কিন্তু কোনোটাই ওয়ান ওয়ে সেমিনার বা আপনি আমার কথা শুনেন আমি কি বলতে চাই এটাই শুনতে হবে এরকম কিছু না। ওনারা সরেজমিনে গিয়ে দেখছেন যে ওখানকার অবস্থা কি, ওনারা প্রশ্ন করতে পারেন, ওখানে যারা ফ্যাক্টরি আছে যাদের অলরেডি তাদের সাথে কথা বলবেন, সো ওটা এক্সপিরিয়েন্স করবেন। মেইন ইনঅগ্রেশন সেশনের পরে বাকি যে ব্রেকআউটগুলো হবে, যে 5টা সেক্টর নিয়ে আমরা মনে করছি যেখানে এফডিআই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে রিনিউয়েবল এনার্জি, অ্যাগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইল, এই 5টা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। সো বাইল্যাটারাল কনভারসেশন করা, একজন আরেকজনের সাথে দেখা করা, একজন আরেকজনকে মিট করা, যাতে ভবিষ্যতে এখান থেকে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হতে পারে, সেটাকে টার্গেট করেই আসলে, এবং সরকারি অফিসারদের সাথে ওনাদের কথা বলা, যাতে ওনারা পলিসিগত কোয়েশ্চেন থাকলে ওই কোয়েশ্চেনগুলো ওনারা আনসার পেতে পারে। সো পুরাটা কি করা হয়েছে হচ্ছে আসলে আমরা যদি এটাকে সামিট বলছি, এবং এই সামিটের মধ্যে সেমিনার বা কনফারেন্স ফর্মের অংশ কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, বাকি পুরো সময়টাই হচ্ছে গিয়ে বাইল্যাটারাল মিটিংস। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট সামিট, বিকজ আমরা সব ইনভেস্টারকে এক জায়গায় নিয়ে আসছি, সব উপদেষ্টাকে এক জায়গায় নিয়ে আসছি, সরকারি সব কর্মকর্তাকে এক জায়গায় নিয়ে আসছি, আবার একই সাথে বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও আমরা এক জায়গায় নিয়ে আসছি, যাতে সবাই সবার সাথে পরিচিত হয়ে ভবিষ্যতে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন। ধন্যবাদ। ওয়াটার আন্ডার দ্য ব্রিজ, এটা একটা
টপিক, এটা এসেছে, এটা আবার চলে যাবে। আমাদের ইনভেস্টমেন্ট, আমি যেটা বলেছি প্রথমে, ইনভেস্টমেন্ট ডিসিশন ইজ এ লং টার্ম ডিসিশন। এটা একটা ছোট্ট ফ্যাক্টরের কারণে হঠাৎ করে বামে চলে যাবে, আবার ওভারনাইট ডানে চলে আসবে, এরকম হবে না। এই পুরোটাকে ক্যালকুলেট করেই লোকজনকে ডিসিশন নিতে হবে। আমি একটু করে এই ব্যাপারটা নিয়ে আগেও একবার টাচ করেছি। আমি জেনুইনলি মনে করি যে প্রথমত আমাদের প্রিপেয়ারনেস আগে থেকেই ছিল। আমরা ফেব্রুয়ারি মাস থেকেই আসলে আমেরিকান গভর্নমেন্টের সাথে কথা বলছিলাম যে ট্রেড ব্যালেন্সটাকে আমরা কীভাবে রিব্যালেন্স করতে পারি। সো আমরা ইন এ ওয়ে, এবং আপনি জানেন কিনা আমি জানি না, যে যখন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ গিয়েছিলেন তখন ওনাদের ইউএসটিআর থেকে বলেছে যে তোমরাই এই অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম দেশ যারা এসে বলেছো যে তোমরা ট্রেড ইমব্যালেন্সটাকে রিব্যালেন্স করতে চাও। এই কথাটা কিন্তু ওনারা ক্যাটাগরিক্যালি বলেছিলেন। সো আমাদের একটা হেড স্টার্ট আছে। এই কারণেই আমরা গতকালকে অস্থির হয়ে কালকেই চিঠি দিয়ে দিতে হবে এরকম কোনো স্টেপের দিকে যাইনি। আমরা মনে করছি যে আমাদের অলরেডি একটা এন্ট্রি পয়েন্ট আছে এবং ওনাদের সাথে অলরেডি যোগাযোগ আছে। সেটার উপর বেস করে আমরা ঠান্ডা মাথায় আমাদের ডেডলাইনের মধ্যেই সুন্দরভাবে একটা অ্যাকশনের দিকে যাব। সো মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রিঅ্যাসিওর করতে চাই আপনাদেরকে যে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সময় এবং নলেজ বেস বলেন, আমরা কিন্তু আপনি দেখবেন গতকালকে প্রেস কনফারেন্সে আমাদের জাহিদ সত্তার স্যার ছিলেন। আমরা ইকোনমিস্টদের সাথে কথা বলছি, আমরা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলছি, আমরা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলছি, আমরা সরকারের ভিতরে কথা বলছি। আমরা একটা কালেকটিভ এফোর্টের থ্রুতে আমরা একটা আমরা মনে করছি আমরা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসলে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন এগোতে পারবো। সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না। ধন্যবাদ। তোটা আপনাকে আমি 10 তারিখ রাতে বলবো যে কতগুলো প্রতিষ্ঠান আসছে। রেজিস্ট্রেশন যারা করেছেন তারা 100% আসতে পারবেন বলে আমি মনে করি না। লাস্ট মোমেন্টে আপনি দেখবেন আজকেই আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট কনফার্ম করেছি যে এই মুহূর্তে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন কনফার্ম করেছি প্রায় 40টা দেশ থেকে আমাদের বিদেশি ডেলিগেশন আসার কথা। এবং ডেলিগেশন আমি যেটা বললাম যে আমাদের টোটাল ক্যাপাসিটি আসলে হচ্ছে ইনঅগ্রেশন সেশনের 700, তার মধ্যে যদি আপনি কিছু উপদেষ্টা বা অ্যাম্বাসেডার বাদ দেন, আর তারপরে বাকি পুরাটাই হচ্ছে আসলে বিদেশি বিনিয়োগকারী এবং নন রেসিডেন্ট বাংলাদেশি। সো নন রেসিডেন্ট বাংলাদেশের নাম্বারটাও বেশ বড়। এখন টোটাল ইনস্টিটিউশনের নাম্বার কতজন ফাইনালি অ্যাটেন্ড করলেন, তাদের থেকে আমরা কী ধরনের ফিডব্যাক পেলাম, কী ধরনের প্রমিস পেলাম, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা শেষের দিকে সামিটের শেষের দিকে আপনাদেরকে আবার ডেকে একটা ফুল রিভিউ রিপোর্ট সাবমিট করব যে এখান থেকে আমাদের নেক্সট অ্যাকশন প্ল্যানগুলো কী হবে এবং কী ধরনের আমরা আসলে জেনুইন সাড়াটা পেয়েছি। থ্যাংক ইউ। পুরোটা কি শেয়ার করবেন? আমাদের কী কী আছে, 4 দিনে কী হবে পুরোটা? আমরা একবার বলছি আগের দিন বলেছিলাম, আমি শর্ট করে বলি। আমাদের সামিট কালকে থেকে শুরু হচ্ছে। কালকে আমাদের বেশ কয়েকটা 2টা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে। প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা স্পেশাল ফ্লাইট সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাইতে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে, এই দুটো আমাদেরকে ভিজিট করে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। এনারা হচ্ছেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন যে ওনাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতে হবে, ওনাদের আসলে জায়গা জমি লাগবে, ওনাদেরকে দেখতে হবে যে কী ধরনের সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি। আর ইন প্যারালাল কালকে আমাদের ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ কানেক্ট নামে একটা সারাদিনের প্রোগ্রাম আছে। সেখানে আসলে যেগুলো আর্লি স্টেজ স্টার্ট আপ এবং যেসব ভেঞ্চার ক্যাপিটালিস্ট আসছেন তাদেরকে একটা কংগ্রিগেশন করানো হবে। বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট হবে, নেটওয়ার্কিং হবে, কিছু প্যানেল হবে, সব মিলিয়ে টিলিয়ে কালকে সারা দিনটা হচ্ছে আসলে ঢাকা শহরে হচ্ছে সারাদিনটা স্টার্ট আপদেরকে ফোকাস করে করা। 8 তারিখে সকালে আমরা সারাদিন পাঠাচ্ছি হচ্ছে আমাদের ইনভেস্টরদেরকে নারায়ণগঞ্জে 2500-এ, যেখানে জাপানিজ ইকোনমিক জোন আছে। সেম আইডিয়া, ওনারা ফিজিক্যালি দেখবেন, ওখানে ফ্যাক্টরি ওনার যারা আছেন, যারা অলরেডি অপারেশনসে আছেন তাদের সাথে কথা বলবেন, ভিজিট করবেন, বোঝার চেষ্টা করবেন যে হোয়াট ইজ অন অফার। সো এটা হচ্ছে আমাদের 8 তারিখে প্রথম হাফে। সেকেন্ড হাফে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে এবং আইএলওর সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে, সেগুলো আপনারা যারা আসবেন সেদিন আমরা আরও ডিটেলে ডিসকাস করবো। ওনারা এফডিআই রিলেটেড আমাদের কিছু ফার্দার এঙ্গেজমেন্ট এবং ফিউচার প্রমিস, যেগুলো আমরা ওনাদের সাথে কীভাবে আমাদের ওভারঅল বিনিয়োগ ব্যবস্থাকে এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইমপ্রুভ করতে পারি, এসব ব্যাপারে ওনাদের সাথে আমাদের কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। 9 তারিখ আমাদের মেইন ইভেন্ট ডে। 9 তারিখে সারাদিনের প্রোগ্রাম খুবই বিজি। একই সাথে উদ্বোধনী অনুষ্ঠানটি ছাড়া 10টা থেকে 11:30 পর্যন্ত বাকি সারাদিন আসলে মাল্টিপল প্রোগ্রামস চলবে, 3-4টা প্রোগ্রাম প্যারালালি চলতে থাকবে। তো উদ্বোধনী অনুষ্ঠানে আমি যেটা বললাম যে আমাদের চিফ অ্যাডভাইজার আসবেন এবং ওখানে আমরা কিছু অ্যাওয়ার্ডস দিব, একই সাথে কিছু বিদেশি বিনিয়োগকারীর কথা শুনবো এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আর কি করতে পারলে আমাদের বাংলাদেশ উইল বিকাম দেয়ার প্রেফার্ড ডেস্টিনেশন। তারপরে আমরা একটা ছোট্ট ইউথ এন্টারপ্রেনারশিপের একটা ফেয়ারের মতো করেছি, একটা কনক্লেভের মতো করা হয়েছে। ওখানে আমাদের প্রধান উপদেষ্টা যে কিছু আর্লি স্টেজ কোম্পানিদের সাথে কথা বলবেন, ওটা আমাদের ইন্টারকন্টিনেন্টালের ভিতরেই হবে, বলে উনি ওখান থেকে চলে যাবেন। আর আমরা এটার ফলো অন হিসেবে রিনিউয়েবল এনার্জির
ওই দিনের হচ্ছে ব্রেকআউটের মেইন ইস্যু। সো সেদিন সেকেন্ড হাফে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথাবার্তা হবে, বেশ কয়েকটা এমওইউ সাইন হবে, বেশ কয়েকটি কোম্পানি যারা ইনভেস্টমেন্ট প্রমিস করবেন তাদের সাথে আমাদের কিছু এমওইউ সাইন হবে, সেগুলো আমরা সব ওই 9 তারিখে করব। আর প্রধান উপদেষ্টা যদিও ওনার রেসিডেন্সে ফেরত যাবেন, কিন্তু যারা একেবারেই খুব সিনিয়র অফিসিয়াল আসছেন, যারা একেবারে যেরকম আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে, তাদের সাথে উনি বাইল্যাটারালি বসবেন ওনার রেসিডেন্সে। সো ইনভেস্টমেন্ট স্পেসিফিক ডিসকাশন বাইল্যাটারালি ওনার সাথে ওনাদের কিছু হবে। আপনারা সবসময় দেখেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই প্যাশনেট, তো উনি নিজেই চেয়েছিলেন যে যারা বড় উদ্যোক্তা আসবেন তাদের সাথে উনি যাতে বাইল্যাটারালি আলাদা করে বসতে পারেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা জানতে পারেন। সো ফর এক্সাম্পল জার্মান একটা ডেলিগেশন আসবে, সেই জার্মান ডেলিগেশনের সাথে উনি আলাদা করে বসবেন, কোরিয়ানদের সাথে উনি আলাদা করে বসবেন, চাইনিজদের সাথে উনি আলাদা করে বসবেন, বিকজ প্রত্যেকটা গ্রুপের আবার ডিফারেন্ট এক্সপেকটেশন আছে বাংলাদেশের কাছ থেকে। আর 10 তারিখ উইল বি এ কন্টিনিউয়েশন অফ এই আমাদের ব্রেকআউটগুলো, যেখানে আমি বাকি যেগুলোর কথা বলেছি সেই কয়েকটা ব্রেকআউট হবে, আরও কিছু এমওইউ সাইনিং হবে। আর এর সব কিছুর মাঝখানে 9 তারিখ সন্ধ্যায় একটা প্লাগ আছে আমাদের, সেই প্লাগটা হচ্ছে আমাদের কালচারাল জার্নি বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স। এই প্রোগ্রামটার ব্যাপারে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। আমার ধারণা যে বাংলাদেশের যে আমাদের পার্সোনাল যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে এক্সপ্রেস করার জন্য খুব সুন্দর করে আমরা একটা প্রোগ্রাম দাঁড় করাতে সক্ষম হয়েছি মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে। সেখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে একজন ক্লাসিক ব্যবসায়ীর পক্ষ থেকে তো বাংলাদেশকে দেখা একরকম, কিন্তু যারা ব্যবসায়ী এই ইনভেস্টমেন্ট কমিউনিটির বাইরে, ফর এক্সাম্পল যে একজন ফটোগ্রাফার, যে একজন মিউজিশিয়ান, যে একজন ফুটবল প্লেয়ার, তারা বাংলাদেশকে কীভাবে দেখেন, তারা বাংলাদেশের মানুষের আইডেন্টিটিকে কীভাবে দেখেন, যে একজন মিউজিশিয়ান সে কীভাবে দেখেন। সো বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা, বাংলাদেশি একটা মানুষকে যদি চোখ বন্ধ করে এই ইনভেস্টর যখন ফেরত যাবেন, উনি যখন চোখ বন্ধ করে বাংলাদেশি একজন স্টাফ মেম্বারের কথা চিন্তা করবেন, উনি মনে করবেন যে উনি বাংলাদেশে একটা অফিস দিচ্ছেন, সেখানে কান্ট্রি ম্যানেজার দেখতে কীরকম হবে, সে কী খায়, সে কী করতে চায়, সে কী পছন্দ করে, এই পুরো ভিউটা তাদেরকে আসলে আমাদেরকে দিতে হবে, সো দ্যাট দে ফিল কনফিডেন্ট যে বাংলাদেশে যদি আমি একটা অফিস সেট আপ করি, সেই অফিসে যে লোকগুলো কাজ করবে সেই লোকগুলো আসলে আমার অর্গানাইজেশনকে খুব ক্লোজলি দেখে রাখবে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা 9 তারিখ সন্ধ্যায় ওনাদেরকে একটা ফুল কালচারাল ইমার্সিভ জার্নির ভিতরে নিয়ে যাবো। সো এই হচ্ছে আমাদের সামারি অফ দ্য ইভেন্ট। অ্যান্ড প্রতিদিন শেষেই আমরা আসলে অল্প কিছুক্ষণ 15 মিনিট করে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে ওই দিনের আপডেট দেওয়ার জন্য যে ওই দিন আমাদের প্রাইমারিলি কী হলো, কে আসলো, কোনো মেজর ধরনের অ্যানাউন্সমেন্ট হলো কিনা, সেই সব কিছুই আমরা ওই দিন বিকালে ইউজুয়ালি ডে এন্ডে আপনাদেরকে একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রেস টিমের সাথে একসাথে করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.